শুভ বিকাল বন্ধুরা, আমি মোহাম্মদ মাহিন শাহরিয়ার রাতুল। আজকে আমি আমাদের সাবিপ্রবির যে টিলা আছে, অস্ট্রেলিয়া টিলা, এখানে আবার আসছি। তো আজকে আসার কারণ হলো আমি সিকিমে গিয়েছিলাম সম্প্রতি। সিলেট থেকে মেঘালয়, সিকিম ও ওয়েস্ট বেঙ্গলে কলকাতা শহর, এই তিনটে এলাকা ঘুরিয়ে বেড়েছি। তো সেটার একটা ব্লগ করছি। তো সেই ব্লগটার ইন্ট্রোডাকশন হিসেবে এই ভিডিওটা করা। তো ভিডিও রেকর্ড করার জন্য আসলে আমার কাছে এর চাইতে পছন্দের আর জায়গা নেই আমাদের ক্যাম্পাসে। তো দেখতে থাকুন আমার ভিডিও। সকাল সকাল আমরা সিলেট থেকে এসে জাফলং সংলগ্ন তামাবিল সীমান্ত বন্দরে বাংলাদেশের ইমিগ্রেশন শেষ করে ইন্ডিয়াতে আমরা প্রবেশ করি এবং তারপরে পোস্ট ট্রাভেলার একটা তাদের গাড়িতে করে কাছেই অনেক সুন্দর ইমিগ্রেশন যে সেন্টার আছে সেখানে আমরা যাই, ডাউকি ইমিগ্রেশন সেন্টার। তো সেখানে গিয়ে আমরা অপেক্ষা করতে থাকি। আশেপাশে ট্রাক বিভিন্ন ওই পোর্টে রাখা ছিল এবং ওখান থেকে বাংলাদেশের ভিতরটাও যে অগ্রণী ব্যাংকে আমরা ট্রাভেল ট্যাক্স দিয়ে গেছিলাম সেটাও দেখা যাচ্ছে। তো এখানে প্রায় আমরা অপেক্ষা করি 2 ঘন্টার মতো, কারণ এখানে কোনো অফিসার ছিলেন না সকাল সকাল। তা আমাদের বেশ ভোগান্তি পোহাতে হয়। এরপর আমাদেরকে পুনরায় সেই পোস্ট ট্রাভেলার গাড়িতে করে যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম, ভারতে প্রবেশ করেছিলাম, সেখানে আবার নামিয়ে দেয় এবং আমরা ডাউকির দিকে ঝাড়তে শুরু করি। ভাবি নাই 3-4 ঘন্টা লাগবে এই ডাউকির বর্ডার ক্রস করতে। এত এদের স্লো অবস্থা, আর ডিজিটালি অ্যানালগ আর কি। এদের সার্ভার ডাউন, লোক নাই, কিছু নাই, খুবই বাজে অবস্থা। ঘুষ টুস, এই ইন্ডিয়ার কাস্টমসে যে এরকম অবস্থা কল্পনা করি নাই। হেঁটে হেঁটে যাচ্ছি ডাউকি বাজারের দিকে, পাহাড়ি পথ আর সুপারি গাছ সব মেঘালয়ের, সব বাংলাদেশি চিপস চকলেট। এটাই জাফলংয়ের ওপাশে সব হচ্ছে ভারতীয় চকলেট বিক্রি হয়, আর এপাশে আসলে এখানকার টুরিস্টরা বাংলাদেশি চিপস চকলেট খায় আর কি। আমরা এখন দেখতে পাচ্ছি জাফলংয়ের 0 পয়েন্ট, যেখান থেকে আমরা ডাউকি শহর দেখি। সেখানে আমরা তাকিয়ে আছি এখন। কি বর্ডারে আসার সময় যদি ক্যাশ ক্যারি করা হয়, বাংলা ক্যাশ, তাহলে এখানে ঝামেলা করেন, সিরিয়াস। তো এখানে কিছু সামনে ডাউকি বাজারে গিয়ে আমরা বাংলা ক্যাশ এক্সচেঞ্জ করে নিব, তারপরে সেখান থেকে আমরা গাড়ি নিয়ে সরাসরি শিলং চলে যাব। ভারতের প্রবেশের পর থেকে আমরা সব মেড ইন ইন্ডিয়া গাড়িগুলো দেখছি। আমাদের দেশে যেমন মেড ইন জাপান গাড়িগুলো দেখা যায়, এখানে সবই মেড ইন ইন্ডিয়া গাড়ি। সব ইন্ডিয়ান, মাহিন্দ্রা বোলেরো, মাহিন্দ্রা থার, সুজুকি, সুইফট। এখানে শুধুমাত্র এই ধরনের মাহিন্দ্রা থার টাইপের গাড়ি টাড়ি আছে, কিন্তু আমাদের ওপাশে যেমন জাফলংয়ে অটো বা লোকাল ট্রান্সপোর্ট চলে। এখানে লোকাল ট্রান্সপোর্ট বলতে শুধুই এই ট্যুরিস্টদের এইসব প্রাইভেট কার, সব রেন্টাল গাড়ি আর কি। সব বাংলাদেশি চকলেট এইসব কিনতে আসে আর কি। আমরা যেমন জাফলংয়ে কিনতে যাই সেরকম। এসে জুস নিলাম আসলে, যেটা আমার খুবই চেষ্টা পাইছিল। এতখানি পথ হেঁটে এসে 50 রুপি নিল, আর লাচ্ছি আর একটা নেওয়া হইলো, এটা 20 রুপি। এখন আমরা গাড়ি ঠিক করবো সামনে। এখানে আসলে মানে টাকার রেট খুবই বাজে দেয়, মাত্র 65 টাকা করে এখানে, এবং কোনো মানি এক্সচেঞ্জ পাচ্ছি না। এমনি লোকাল দোকানে এরা হচ্ছে গিয়ে টাকা 100-তে 65 রুপি দেয় আর কি, যেটা নর্মালি আসলে 75 দেয়। তো কোনো মতো আমরা সামান্য কিছু টাকা নিয়ে যাই আগে পুলিশ বাজার শিলংয়ের, তারপর ওখানে গিয়ে কার্ডে ক্যাশ আউট করবো আর কি। তো ইন্ডিয়ান রুপি আনাটা ভালো আসলে, সরাসরি, কিংবা ডলার তো পুরাই স্ক্যাম। এখানে কোনো মানে নির্দিষ্ট কোনো মানি এক্সচেঞ্জ শপ নাই, আর এখানে হ্যান্ড ক্যাশ এরা সবাই মানে নর্মাল মুদিখানা দোকানে এরা এক্সচেঞ্জ করতেছে। 65 রুপি করে দিচ্ছে মাত্র, যেখানে নর্মালি 75 পাওয়ার কথা মানি এক্সচেঞ্জ, আর ইয়েতে তো আরও বেশি ডলার ইয়ে করলে আর কি। আর এরা গাড়িও প্রচণ্ড, এরা পুরা স্ক্যাম, অস্বাভাবিক দাম চায়। মানে আসলে
বলার নেই ভাষা আসলে। এখান থেকে এখন শিলং যাইতে কত সময় লাগবে, আর আজকে আমরা পরে বাসে টিকিট কাটতে পারবো কিনা ওখানে গিয়ে আসলে বুঝতে পারতেছি না। অনেক বার্গেনিংয়ের পর শেষ পর্যন্ত আমরা 350 রুপি করে শেয়ার জিপে চলতে শুরু করলাম জাফলং 0 পয়েন্টের পাশ দিয়ে। হ্যাঁ বন্ধুরা, এই সেই জাফলং 0 পয়েন্ট যেখান থেকে আমরা ইন্ডিয়ার ভিতরে ডাউকি ভিতরটা দেখতে পারি। জাফলং এর মধ্যে পিয়াইন এবং ভারতের ভিতরে উমগট, যে নামে ডাকা হোক না কেন, এই নদী এশিয়ার অন্যতম স্বচ্ছ নদী হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত। যদিও সম্প্রতি বৃষ্টিপাতের কারণে এখন পানি ঘোলা দেখা যাচ্ছে। এই সামনে যেই ঝুলন্ত ব্রিজটা এখন আমরা পার হচ্ছি, সেটাই হলো যে জাফলং 0 পয়েন্ট থেকে দেখা সেই সুন্দর ঝুলন্ত ব্রিজ, যেটা 1932 সালে ব্রিটিশরা স্থাপন করেছিল। ঝুলন্ত ব্রিজ পার হয়ে ধীরে ধীরে পাহাড়ে উঠতে শুরু করলাম, আর সে পথেই শুরু হলো অন্যরকম এক অনুভূতি। মেঘালয় মূলত একটি মালভূমি, যার গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটারেরও বেশি। এমনিতে দেখে সমতল মনে হলেও হঠাৎ যখন কোনো পাহাড়ি খাদের পাশ দিয়ে গাড়ি চলে, তখন বোঝা যায় আসলে কতটা উঁচুতে এর বিস্তার। হাওয়ার মাঝে একটা ছুঁই ঠান্ডা, গাড়ির জানালায় মুখ রেখে মনে হচ্ছিল আকাশটা যেন নেমে এসেছে একদম কাছে। পাহাড়ের বুকে খাসিয়া গ্রামের কুড়েঘরগুলো একটার পর একটা চোখে পড়ছিল। সেই সব ঘরের সামনে ছোট ছোট বাগান, রঙিন ফুল আর হাসি মুখের মানুষ, সব মিলিয়ে যেন একটা চলন্ত ক্যানভাস। মেঘালয় ভারতের উত্তর পূর্বাঞ্চলের একটি পাহাড়ি রাজ্য, যার ইতিহাস ও সংস্কৃতি গভীরভাবে আদিবাসী জনগোষ্ঠীর সাথে জড়িত। 1972 সালে আসাম থেকে আলাদা হয়ে এটি স্বাধীন রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়। এখানে প্রধানত 3টি বড় জাতিগোষ্ঠী বাস করে: খাসিয়া, গারো এবং জন্তিয়া। এ রাজ্যের মোট জনসংখ্যা প্রায় 30 লক্ষ, যার মধ্যে খাসিয়া জনগোষ্ঠীর সংখ্যা প্রায় 14 লক্ষ, যারা মূলত পূর্ব খাসি হিলস, পশ্চিম খাসি হিলস এবং রিভাই জেলা জুড়ে বাস করে। গারো জনগোষ্ঠীর সংখ্যা প্রায় 7.5 লক্ষ, যারা প্রধানত পশ্চিম গারো হিলস, পূর্ব গারো হিলস এবং দক্ষিণ গারো হিলস জেলায় কেন্দ্রীভূত। জৈন্তিয়া জনগোষ্ঠীর সংখ্যা প্রায় 4 লক্ষ এবং তারা মূলত পশ্চিম ও পূর্ব জৈন্তিয়া হিলস অঞ্চলে বাস করে। মেঘালয়ে বিশ্বের সবচেয়ে বৃষ্টিপ্রবণ স্থান মাওসিনরাম অবস্থিত, যেখানে বছরে গড় বৃষ্টিপাত প্রায় 11,471 মিলিমিটার, যা একে বিশ্বের সর্বাধিক বৃষ্টিপ্রবণ স্থান হিসেবে চিহ্নিত করেছে। এর প্রধান কারণ হলো বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্র বায়ু খাসি পাহাড়ের ঢালে ঠেকে উঠে গিয়ে ঘন ঘন বৃষ্টিপাত ঘটায়। এর আগে চেরাপুঞ্জিও অনেক আগে এই খেতাব ধারণ করেছিল, তবে সাম্প্রতিক বছরগুলোতে মাওসিনরামের গড় বৃষ্টিপাত হিসেবে এগিয়ে যায়। পাহাড় আর নদীর মাঝখানে বয়ে চলা এক সরু রোড, যার দুপাশে খাড়া চুনা পাথরের পাহাড়,
এই চূড়াপাথরগুলোই এখানকার অন্যতম পরিচিত সম্পদ, যেগুলো ভারত ছাড়িয়ে বাংলাদেশেও রপ্তানি হয়। এই মুহূর্তে বুঝি ভ্রমণ মানে শুধু গন্তব্যে পৌঁছানো নয়, এটা সেই ছোট ছোট দৃশ্য যেগুলো চোখে নয় মনে গেঁথে থাকে। যাওয়ার পথে একটা ব্রেক নিয়েছি ছোট্ট, কি সুন্দর, মাশাআল্লাহ। আমরা একটা ছোট্ট ব্রেকে দাঁড়াইছি এখানে একটু যাওয়ার পথে শিলংয়ে, এবং পিছনে ভিউটা মাশাআল্লাহ। চলুন আর বাক্য ব্যয় না করে এই রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আমরা শিলংয়ের দিকে যেতে থাকি। ভারতীয় বিমান বাহিনীর ইস্টার্ন কমান্ডের সবচেয়ে শক্তিশালী রাডার শিলং এয়ারবেজে, যার পাশ দিয়ে আমরা শিলং শহরে প্রবেশ করছি।
শিলং পৌঁছে প্রায় শেষ বিকেল ছাড়িয়ে যাওয়ায় সিদ্ধান্ত নেই যে রাতটা শিলংয়ে কাটিয়ে পরদিন কিছু সাইট সিইং করব, কেননা শিলিগুড়ি যাবার দূরপাল্লার বাসগুলো সব শেষ বিকালে ছাড়ে। এরপর আমরা ডুয়াল কারেন্সি কার্ড দিয়ে কিছু রুপি ক্যাশ আউট করে নেই। শিলংয়ে গিয়ে বাংলা ক্যাশের রেট আরো এত খারাপ দেখলাম যে মাত্র 60 রুপি করে দেবে 100 টাকায়। এটা দেখে এতটাই মন খারাপ লাগলো যে আমরা ক্যাশ কনভার্ট করিনি। তার পরবর্তীতে কার্ড দিয়ে মোটামুটি 68 এর মতো পাচ্ছিলাম, তো সেটা দিয়ে আমরা কাজ চালিয়ে দিই। আসলে বেনাপোল বর্ডারে যে রেট পাওয়া যায় 73, 74, সেই জিনিসটা এখানে আমরা কখনোই পাবো না। তা আপনি আইদার ডলার নিয়ে আসবেন সাথে অথবা ইন্ডিয়ান ক্যাশ রুপি বাংলাদেশ থেকে নিয়ে যাবেন। হোটেল পাওয়া যাচ্ছে না, হোটেল খুবই এক্সপেন্সিভ, খুব মুশকিল এখানে হোটেল পাওয়া। পুলিশ বাজারে বেশিরভাগ হোটেলগুলো বেশ ব্যয়বহুল। শেষমেশ ভারতীয় সিলেটি ভাই এর হোটেল পপুলার স্টে ইন এর সন্ধান পাই, যা কিছুটা গলির ভিতরে হলেও বেশ মানসম্পন্ন। এটা আমাদের রুম, আমরা 1200 রুপিতে ডাবল বেড নিয়েছি। এই যে এমন হচ্ছে রুমের কন্ডিশন, আর এই যে রুমের ভিউ খুবই সুন্দর। এখান থেকে শিলং শহরের ভিউ দেখা যাচ্ছে। আমি বাইরে গিয়ে দেখাচ্ছি। হোটেলের ফোন নাম্বার আপনি স্ক্রিনে দেখতে পাবেন। হোটেলে ফ্রেশ হয়ে নেবার পর আমরা পুলিশ বাজারে হাঁটতে বের হই। শিলংয়ের পুলিশ বাজার হলো শহরের কেন্দ্রীয় বাজার, যেখানে স্থানীয় বাসিন্দা এবং পর্যটক উভয়েই আসেন। এখানে আপনি স্থানীয় হস্তশিল্প, পণ্য এবং খাদ্যদ্রব্য খুঁজে পাবেন। বিশেষ করে পর্যটকরা এখানে এসে স্থানীয় সংস্কৃতি এবং বাজারের জীবনের অভিজ্ঞতা নিতে পছন্দ করেন। পুলিশ বাজারের ইতিহাস অনেক পুরনো। এটি ব্রিটিশ শাসনামলের সময় একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। সেই সময় শিলং ছিল ব্রিটিশ ভারতের অন্যতম একটি প্রশাসনিক কেন্দ্র এবং পুলিশ বাজার ছিল সেই অঞ্চলের বাণিজ্যিক হৃদয়। ভারতের নানা রাজ্য থেকে আসা ট্যুরিস্ট ও স্থানীয়দের হটস্পট হলো এই পুলিশ বাজার। রাস্তার পাশে নানা স্ট্রিট ফুড যেমন স্টিকি রাইস, পাকোড়া, চাউমিন, মোমো, হটডগ এসব চেখে দেখতে দেখতে আমরা বাকিটা সময় কাটিয়ে দিই। তবে একটা জিনিস চেখে দেখা হয়নি, তা হলো শিলংয়ের ডেলিকেসি পোর্কের বারবিকিউ। বুঝতেই পারছেন কেন। कितने का? रंगीन शहर, रंगीन दुनिया। बहुत खूब।
এভাবেই শেষ হয় আমাদের সিকিম যাবার পথের প্রথম দিনটি। সিরিজের পরবর্তী ভিডিওগুলো দেখতে সাথেই থাকুন।